আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক ভালো আছো এবং সুস্থ আছো এবং বাসায় নিয়মিত পড়ালেখা অনুশীলন করে যাচ্ছ। আমি ফেরদৌস আহমেদ, সহকারী শিক্ষক ইংরেজি, আমিনাবাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, চিরিবন্দর, দিনাজপুর। আমি তোমাদের সামনে হাজির হয়েছি ভয়েস চেঞ্জ টপিক নিয়ে। আমরা ইতিপূর্বে জানো আমরা ভয়েস চেঞ্জ শুরু করেছি, আমার 2টা ক্লাস অলরেডি হয়ে গিয়েছে। এটা আমার 3য় নাম্বার ক্লাস। গত 2টা ক্লাসে আমরা বেশ কিছু আলোচনা করেছি। তো চলো শুরু করা যাক আজকে আমাদের ক্লাস। আজকের ক্লাসের টপিক হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। তোমরা জানো গত ক্লাসে আমরা এর আগের ক্লাসগুলোতে আমরা করেছি, তো আমাদের সাবজেক্ট অবজেক্ট এগুলোকে নিয়ে আলোচনা করছি। আমাদের অর্থাৎ ভয়েস শুরু করার পূর্বে কিছু আলোচনা যেটা হওয়ার প্রয়োজন সেটা আমরা করেছি। তারপরে আমাদের দ্বিতীয় ক্লাসে আমরা স্ট্রাকচার, আমরা রুলস কিছু নিয়ে আলোচনা করছি। সেই রুলসগুলোই এখানে আবার কিছু অ্যাপ্লাই করব এবং দেখব আসলে কীভাবে আসলে অ্যাসার্টিভ সেন্টেন্সের 12টা টেন্সকেই ক্যারি করে, তাই না? এর আগে আমরা এটা বলেছি। অ্যাসার্টিভ সেন্টেন্স সেই টেন্স অনুযায়ী আসলে আজকে ভয়েস চেঞ্জ করার আমরা চেষ্টা করব। দেখি প্রথমে তোমাদের সুবিধার্থে আজকে আবারও আমি এই হোয়াইট বোর্ডের মধ্যে সুন্দরভাবে কিছু স্ট্রাকচার এবং কিছু এক্সাম্পল আগে থেকেই লিখে রেখেছি, যাতে তোমাদের একটু সুবিধা হয় এবং এটা সময়টা সেভ হয়। আমরা যাতে আমাদের যাতে বিশ্লেষণে আমরা যাতে বেশিটা একটু মনোযোগ দিতে পারি, এটা আসলে প্রয়োজন। আচ্ছা, দেখতে পাচ্ছ প্রথমে আমরা লিখছি এখানে 3টা ধাপ লিখছি: প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট পারফেক্ট। সরি প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট। এই 3টা আমি এখানে লিখে রেখেছি। আসলে আমাদের তো 9টা টেন্সেরই আসলে ভয়েস চেঞ্জ হয়। আমি 3টা লিখে রেখেছি, দেখা যাক আসলে এটা দিয়ে নেক্সটগুলোকেও বোঝা যায় কি না। প্রথমে আমরা একটু দেখি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এর মধ্যে আমরা কী লিখে রেখেছি, যদিও এর আগে আমরা লিখে রেখেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এর আগে আমরা এটা আলোচনা করেছি যে অ্যাক্টিভের সাবজেক্ট হবে প্যাসিভের অবজেক্ট। তারপর এটা আমি লিখে রেখেছি তো সুবিধার জন্য, স্ট্রাকচারে অর্থাৎ প্যাসিভের স্ট্রাকচারে এটা প্রয়োজন। আর অ্যাক্টিভের অবজেক্ট হবে প্যাসিভের সাবজেক্ট, এই কথাটা আমরা লিখে রেখেছি। আচ্ছা, এরপরে দেখো সাবজেক্ট অনুযায়ী এম ইস আর, ইনডিফিনিটে এম ইস আর ব্যবহার করা হয়। আচ্ছা, দ্বিতীয় ক্লাসে আমি যে অক্সিলারি ভার্বের স্ট্রাকচার একটা দিয়েছি, সেটা কিন্তু ভালোভাবে রপ্ত করতে হবে। ওইটা ভালোভাবে রপ্ত করলে ওইটা কোন টেন্সের মধ্যে কোন অক্সিলারিগুলা প্যাসিভ করার সময় ব্যবহার করা হয়, সেই স্ট্রাকচারের মধ্যে, সেই ছকটার মধ্যে আমি সুন্দরভাবে দিয়ে দিয়েছি। তোমরা এটা ভালোভাবে দেখবে এবং প্রয়োজনে সেইটা আবার বইয়েও দেখবে, যেটা আমি দিয়েছি সেটা তোমরা ভিডিও থেকেও দেখবে, দেখে এটা অনুশীলন করবে, এটা মনে রাখার চেষ্টা করবে। ওটা মনে না রাখলে তোমরা ভয়েস চেঞ্জ করতে তোমাদের অসুবিধা হবে, ভয়েস চেঞ্জ করতে পারবে না। আচ্ছা, যাই সাবজেক্ট অনুযায়ী তাহলে আমাদের এম ইস আর বসবে, অর্থাৎ যেহেতু আমাদের যেহেতু আমাদের অবজেক্টটা এখন প্যাসিভ করার সময় আমাদের সাবজেক্ট হয়েছে, সেই সাবজেক্ট অনুযায়ী আসলে এম ইস আর আমরা বসাবো। এরপরে ওই অ্যাক্টিভ সেন্টেন্সের যে মূল ভার্বটা থাকে সেই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল আমাদের প্রয়োজন। আর এরপরে আমাদের পাস্ট পার্টিসিপলের পরে আমাদের বাই নিতে হবে। সাধারণত আমরা বাই প্রিপোজিশনটা ইউজ করি, এরপরে অন্য প্রিপোজিশনও আমাদের কখনো কখনো প্রয়োজন হতে পারে। আচ্ছা, এটা আমি বললাম। এরপরে অবজেক্ট আমরা নিব, অর্থাৎ অ্যাক্টিভ সেন্টেন্সের সাবজেক্ট এইখানে হয়ে আসবে অবজেক্ট। এরপর এক্সটেনশন অতিরিক্ত তথ্য সেন্টেন্সের মধ্যে যদি থাকে তাহলে আমরা বসাবো, যদি না থাকে তাহলে বসানোর প্রয়োজন নাই। আচ্ছা, আমরা এখন একটা এক্সাম্পল দেখি এখানকার স্ট্রাকচারের সাথে এখানে মিলতেছে কি না, বা আমরা এটা করতে পারতেছি কি না। দেখি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রথমে আমরা একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি। এখানে আমি লিখছি হি সলভস দ্য প্রবলেম। এখানে ভিইএসটা এখানে যোগ করা হয়েছে কারণ এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে এখানে যোগ করা হয়েছে, এটা তোমরা জানো। হিটা সাবজেক্ট, দ্য প্রবলেম এটা অবজেক্ট, সলভ এটা ভার্ব, মূল ভার্ব। এখন এইখানে আমার ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদের যেটা রুলস সেটা হইতেছে অ্যাক্টিভের অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট। আচ্ছা, আমরা এখন দা প্রবলেমটাকে আমরা এখানে নিয়ে নিলাম। হ্যাঁ, এখানে দা প্রবলেমটাকে আমরা এখানে নিয়ে নিলাম, যেহেতু এটা একটা নাউন। আর তোমরা জানো নাউন অবজেক্ট হিসাবে থাকলে তাকে যখন সাবজেক্ট করা হয় তার কোনো পরিবর্তনের আসলে প্রয়োজন হয় না। হ্যাঁ, পরিবর্তনের প্রয়োজন হয় কোনগুলো, যেগুলো আমাদের পার্সোনাল প্রোনাউন আছে সেগুলোর আমাদের পরিবর্তনের প্রয়োজন হয়। এর আগে আমরা এটা আলোচনা করেছি। তো এখানে এখন সাবজেক্ট অনুযায়ী দা প্রবলেম, এখানে প্রবলেম কিন্তু একটা,
আচ্ছা, এরপরে আমরা এইখানে দেখো ইজ ভার্বটাকে নিলাম। কোন ভার্বটাকে নিলাম? প্রবলেমের সাথে যায় কোন ভার্বটা? ইজ ভার্ব। আচ্ছা, সলভের সাথে কি যোগ হলো? সলভের সাথে কিছুই যোগ হলো না। সলভটাকে আমরা চেঞ্জ করলাম, পাস্ট পার্টিসিপেল করলাম, কারণ এটা মূল ভার্ব ছিল। সলভটাকে আমরা করলাম সলভড, ভিইডি যোগ করে, ইডি যোগ করে, এখানে আমরা শুধু ডি যোগ করে আমরা এখানে কি করলাম? পাস্ট পার্টিসিপেল করলাম। এরপরে দেখো বাই, স্ট্রাকচার অনুযায়ী আমাদের বাই বসাইছি আমরা। এরপরে আমরা এখানে দেখো হি যে সাবজেক্ট ছিল, হি সাবজেক্টটা আর এখানে বসলো না, কেননা হিটা সাবজেক্টের জায়গায় ঠিক আছে, কিন্তু হি যখন মূলভাবে পরে বসবে, তার অবজেক্টের জায়গায় বসবে, তখন হি তো সাবজেক্টিভ ফর্ম, তাহলে হিয়ের তো একটা অবজেক্টিভ ফর্ম আছে। আমরা এইখানে এর আগের ক্লাসেও সেটারও একটা মোটামুটি একটা তালিকা দিয়ে দিয়েছিলাম। অতএব এইখানে তখন আমাদেরকে বসাইতে হলো হিম, অর্থাৎ হিয়ের অবজেক্ট ফর্ম হচ্ছে হিম। আচ্ছা, এইটা হলো আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি আমরা লিখছি, কিন্তু আসলে এটা দিয়ে পাস্ট ইনডিফিনিট টেন্স এবং ফিউচার ইনডিফিনিট টেন্স এই তিনটাকেও আসলে আমরা ব্যবহার করতে পারবো এই স্ট্রাকচারকে কেন্দ্র করেই। যদি এর আগের ক্লাসটা তোমরা দেখে থাকো, তাহলে ওই ছকটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে পাস্ট ইনডিফিনিট টেন্সে আমরা এম ইজ আর এর জায়গায় আমরা ওখানে কি বসাইছিলাম? ওয়াস এবং ওয়ার ব্যবহার করছিলাম, তাই না? আর এবং ফিউচারে আমরা ফিউচারের তালিকাও আমরা দিয়ে দিয়েছিলাম। তাহলে আমরা আসলে যদি আমরা প্রেজেন্টটা পারি, তাহলে পাস্ট এবং ফিউচার এই দুটাই আমরা ব্যবহার করতে পারবো। আমি এখানে একটা পাস্টের এখানে একটা লিখতে পারি, আমি এখানে একটা উদাহরণ লিখতে পারি যে তোমাকে বোঝানোর জন্য, যে এটা দিয়ে আসলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে একটা যদি পারা যায়, পরের যে টেন্সগুলো আছে সেগুলো এমনিতেই পারা যাবে। তাহলে আমাকে স্ট্রাকচারটা মানে অক্সিলারি, ওই টেন্সে কী অক্সিলারি ব্যবহার হয় সেটাই বলতে হবে। স্ট্রাকচার সবে একই থাকবে, ওই টেন্সে কী অক্সিলারি ব্যবহৃত হচ্ছে সেটা আমাকে জানলেই আমার হয়ে যাবে। এখানে দেখো সলভের এখানে যদি আমরা পাস্ট দিই, তাহলে অ্যাক্টিভের আমাদের হি সলভড দ্য প্রবলেম, এটা পাস্ট ইনডিফিনিটের উদাহরণ। পাস্ট ইনডি অ্যাক্টিভ, আমরা যদি প্যাসিভ করি, হি সলভ দ্য প্রবলেম, এখানে সলভ আসলে এটা পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপেল ফর্ম একই। অনেকগুলো ভার্ব আছে যেগুলোর পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপেল ফর্ম একই হয়ে থাকে। তাহলে আমরা এখানে দ্য প্রবলেমটাকে আবার নিলাম, দ্য প্রবলেম। দেখো এইখানে এখন আমার পাস্ট ইনডিফিনিটের আসলে কি বসেছিল? পাস্ট ইনডিফিনিটের ওয়াজ অথবা ওয়ার বসেছিল। তাহলে আমাকে এখানে কি বসাবো? দ্য প্রবলেম ওয়াজ, তারপরে আমরা কি বলবো? এখানে আমাদের এই যে সলভ, এটা দেওয়া আছে পাস্ট ফর্ম, কিন্তু পাস্ট পার্টিসিপেলও যেহেতু একই, তাই আমাকে সলভডই বসাইতে হলো। দ্য প্রবলেম ওয়াজ সলভড বাই হিম। একইরকমভাবে ফিউচারও যদি আমরা করি, তাহলে শ্যাল বি উইল বি আমাদেরকে ব্যবহার করতে হবে, আর কিছুই না, নাথিং। আচ্ছা, আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা বুঝলেই আসলে পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট তিনটাই বুঝবো। তাহলে একই রকমভাবে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটাও বুঝলেও পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াসটাও বুঝে যাব। প্রেজেন্ট পারফেক্ট টেন্সটাকে বুঝলে আমরা পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট টেন্সটাকে আমরা বুঝে যাব। তাহলে দেখি আমরা নেক্সট আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখি এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা দেখতে পাচ্ছি অ্যাক্টিভের সাবজেক্ট হবে প্যাসিভের অবজেক্ট এবং অ্যাক্টিভের অবজেক্ট হবে প্যাসিভের সাবজেক্ট। এই কথাটা আমি বারবার করে লিখছি, কারণ এটাই তো আসলে করতে হবে। এই কথাটা একবার লিখলেই হইতো, আমি একটু লিখছি যাতে তোমাদের এই জিনিসটাকে মনে থাকে বেশি, বা তোমরা একটু। আচ্ছা, এখন সাবজেক্ট অনুযায়ী এখানে দেখো আবার ওই কথাটাই লিখতে হয়েছে আমাকে, সাবজেক্ট অনুযায়ী। প্রতিবার কিন্তু ওইটাই লিখতে হবে, সাবজেক্ট অনুযায়ী ভার্বটাকে নির্ধারণ করতে হবে সাবজেক্ট অনুযায়ী। দেখো সাবজেক্টের পাস্ট কন্টিনিউয়াসের, আচ্ছা আমরা পাস্ট কন্টিনিউয়াসের সাধারণত অ্যাক্টিভ ফর্মে আমরা এমইসার প্লাস ভার্বের সাথে আইএনজি ইউজ করে আমরা কিন্তু অ্যাক্টিভ ফর্মগুলোকে ব্যবহার করি। কিন্তু আমাদের প্যাসিভের স্ট্রাকচারটা একটু আলাদা। দেখো প্যাসিভের স্ট্রাকচারটা এম ইজ আর তো আমরা নিলাম, সাথে আমাদেরকে বিইং করতে হবে, প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল। আসলে মূল ভার্বের সাথে আইএনজি যোগ করা তো এখানে অ্যাক্টিভের কাজ। প্যাসিভের কাজ হচ্ছে মূল ভার্বটাকে পাস্ট পার্টিসিপেলে পরিণত করা।
এই জন্য মূল ভার্বের সাথে আইএনজিটা এখানে বিংয়ে পরিণত হয়েছে। দেখো এইখানে তারপরে প্লাস বাই প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। আমি এখানে কিছু আচ্ছা আমি এখানে উদাহরণ দিচ্ছি, দেখো দেখি এখানে উদাহরণটা তোমরা বুঝতে পারবে, অবশ্যই বুঝতে পারবে। খুব সহজ একটা উদাহরণ দিচ্ছি। প্রেজেন্ট কন্টিনিউয়াসে দেখো শি ইজ কুকিং ফুড ইন দ্য হাউস। সে রান্না করতেছে বাড়িতে। শি ইজ কুকিং ফুড ইন দ্য হাউস। দেখো এখানে শি হইতেছে সাবজেক্ট, শি সাবজেক্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি ইজ, এটা কিন্তু অ্যাক্টিভ ফর্ম। অবশ্যই এখানে দেখো অ্যাক্টিভ ফর্মে ইজ, আমরা যে বললাম অ্যামিসার, তারপরে মূল ভার্ব এটা কুকের সাথে আইএনজি যোগ করা হয়েছে, তারপরে এখানে অবজেক্ট হয়েছে ফুড, এরপর এক্সটেনশন অংশ দেওয়া। এবার আমি সেন্টেন্সের মধ্যে তুমি হয়তো দেখতেছো যে এখানে এক্সটেনশন আছে কিন্তু এক্সটেনশন ব্যবহার করা হচ্ছে, এই জন্য আমি একটা এক্সটেনশন দিচ্ছি ইন দ্য হাউস, বাসায় তো জায়গার একটা প্লেসের একটা ইউজ করা হইলো। আচ্ছা এখন দেখো এইখানে তাহলে আমরা এইখানে এখন ভয়েস চেঞ্জটা কীভাবে করবো? প্রেজেন্ট কন্টিনিউয়াসের ভয়েস চেঞ্জটা আমরা এখানে ইন দ্য হাউস, এটা তো এক্সটেনশন, অর্থাৎ এইটাকে কিন্তু আমার অবজেক্ট ভাবার কোনো কারণ নাই, ঠিক আছে? আমি তোমাদের সাবজেক্ট এবং অবজেক্ট নির্ণয় করা কিন্তু এর আগে আলোচনা করেছি, অতএব আমার এইখানে কিন্তু নতুন করে আর কোনো কিছু বলার নাই যে আসলে এটা অবজেক্ট নয়। অনেকে ভুল করে থাকে, অনেকে ছোটো ক্লাসে যারা ক্লাস 6 এবং 7-এ সাবজেক্ট এবং অবজেক্ট বিশেষ করে এই যে এক্সটেনশন থাকলে এই জিনিসগুলোকে তারা ঠিকমতো না বুঝে অনেক সময় এই জিনিসগুলো করে থাকে, যার কারণে তাদের সিলি মিস্টেক হয়। এই সিলি মিস্টেকগুলো আসলে পরবর্তী অনেক সময় এটা থেকেই যায়। এই জিনিসগুলো আসলে একটু ভালোভাবে একটু বোঝা উচিত। আচ্ছা তাহলে এটাকে আমরা এখন ভয়েস চেঞ্জ করব কিভাবে? দেখো ভয়েস চেঞ্জ এইভাবে করব, এখানে আমরা অবজেক্টটাকে এখানে সাবজেক্ট হিসেবে নিলাম। দেখো এটা নাউন অবজেক্ট হিসেবে আছে, এটা যে অবজেক্ট আসলে নতুন করে আসলে বলার কিছুই নাই। এই অবজেক্টটা যেহেতু নাউন, ও নাউনের সাবজেক্ট হিসেবে ব্যবহার হলো, সে একই রকমভাবেই ব্যবহার হচ্ছে এখানে ফুড। এরপরে দেখো এখানে ব্যবহার হলো ইস, এই যে এই সাবজেক্টটার সাথে ইসটা যায়, এই ভার্বটা যায়, এই কারণে আমরা এখানে বসাইছি ফুড ইস। এরপরে আমাদের স্ট্রাকচার অনুযায়ী বিং বসাইতে হবে। মূল ভার্ব যে ছিল এটা কুক, কুকের পাস্ট পার্টিসিপেল করতে হবে কুক। বাই হার, বাই আমাদের এখানে আমাদের স্ট্রাকচার অনুযায়ী বাই আমাদের প্রিপোজিশন নিতে হলে আমাদের হার। হার কেন? এই যে শিটা হইতেছে, এটা একটা প্রোনাউন না, এটা সাবজেক্ট না, এ সাবজেক্টিভ ফর্মে ঠিক আছে, কিন্তু এখন যদি অবজেক্টিভ ফর্মে বসে তাহলে তাকে পরিবর্তন করতে হবে। শিয়ের অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার, এই কারণে হার হয়েছে। আর এক্সটেনশনটা আমরা ইন দ্য হাউস, এক্সটেনশনটা আমরা শেষেই রাখলাম, কোনো সমস্যা নেই। একই রকমভাবে তুমি যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস বুঝতে থাকো তাহলে পাস্ট কন্টিনিউয়াস কোনো ব্যাপারই না। পাস্ট কন্টিনিউয়াস এম ইস আর এর জায়গায় কী বসবে? শুধু ওয়াজ আর বসবে, বাকি সবই তো ঠিক থাকতেছে। পাস্ট কন্টিনিউয়াসে এই পাস্ট কন্টিনিউয়াস ফিউচার কন্টিনিউয়াসে কীরকম? ফিউচার কন্টিনিউয়াস থেকে আমরা শ্যাল বি, উইল বি আমরা কি বসাইতে পারি? এই যে এইখানে আমরা দেখো পাস্ট কন্টিনিউয়াস হলে আমরা কি বসাইতাম? এখানে ওয়াজ বসাইতাম না, ওয়ার বসাইতাম না। আচ্ছা আর ফিউচার কন্টিনিউয়াস হলে আমরা কি বসাইতাম? ফিউচার কন্টিনিউয়াস হলে শ্যাল বি বসাইতাম না, উইল বি বসাইতাম না, শ্যাল বি উইল বি বসাইতাম না, শ্যাল বি উইল বি বসাইতাম, হ্যাঁ, প্লাস বিং থাকতো। মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল থাকতো, বাই থাকতো, অবজেক্ট থাকতো, এক্সটেনশন থাকলে আমরা বসাইতাম, না থাকলে বসাইতাম না। অতএব জিনিসটা একই। প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি তোমরা বুঝতে পারো আর আগের স্ট্রাকচার, আগের যে ছকটা তোমার যদি জানা থাকে যে পাস্ট কন্টিনিউয়াসে কী বসে, ফিউচার কন্টিনিউয়াসে কী বসে, কোন অক্সিলারিগুলো ব্যবহার হয়, ওখানে আমাকে পাস্ট কন্টিনিউয়াসে আমাকে ওয়াস ওয়ারের সাথে বিং এখানে বসাইতে হবে, আর ফিউচার কন্টিনিউয়াসে আমাকে বসাইতে হবে শ্যাল বি উইল বির সাথে বিং বসাইতে হবে। তাহলে আমার আর এই স্ট্রাকচার আর আমার সমস্যা হওয়ার কথা না। আরেকটা কথা বলি, খুবই গুরুত্বপূর্ণ, স্ট্রাকচার তো মনে রাখবা, কিন্তু ইংরেজিতে আসলে ইংরেজি সাবজেক্ট ভালো করতে গেলে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, ইংরেজি সাবজেক্ট যদি ভালো করতে চাও তাহলে ছোটো ছোটো উদাহরণগুলো তোমাকে বেশি করে মনে রাখতে হবে। স্ট্রাকচারের থেকে উদাহরণের দিকে তোমাকে বেশি মনোযোগী হতে হবে। উদাহরণ, আমি একটা উদাহরণ দিলাম, আমি একটা
প্রেজেন্ট কন্টিনিউয়াসের আমি একটা ভয়েস চেঞ্জ করব, ছোট্ট এই উদাহরণটা আমরা একটু মনে রাখবো, এটা মাথায় রেখে দিব যে এটা কিভাবে আমরা সমাধান করলাম। এটা যখন সমাধান হবে তখন আমাদের স্ট্রাকচার মনে না রাখলেও আমাদের স্ট্রাকচারটা মিলে যাবে। আসলে গণিত আর ইংরেজি একটু, গণিতে আসলে রুলস মুখস্থ করার বিকল্প নাই, কিন্তু ইংরেজিতে রুলস মুখস্থ করারও বিকল্প আছে। বিকল্পটাই হইতেছে আমাকে যদি আমি ভালোভাবে যদি আমি উদাহরণটা পারফেক্টলি মনে রাখতে পারি, তাহলে সেই উদাহরণটাই আমার রুলস মনে রাখার ক্ষেত্রে কাজে লাগবে। আচ্ছা, এরপরে দেখো আমরা দেখতে পাচ্ছি শেষ হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট দেখো এইখানেও দেখো অ্যাক্টিভের সাবজেক্ট হবে প্যাসিভের অবজেক্ট, অ্যাক্টিভের অবজেক্ট হবে প্যাসিভের সাবজেক্ট। এই কথাটা আমি আবার লিখে রাখছি। একই রকমভাবে সাবজেক্ট অনুযায়ী এখানে হ্যাভ অথবা হ্যাজ বসবে আমরা জানি, এবং প্যাসিভ করতে হলে তার স্ট্রাকচার এখানে থাকবে। দেখো এখানে দেখতে পাচ্ছি আমরা বিন, এখানে আমাদের নতুন একটা অক্সিলারি আমরা আমার ছকের মধ্যে এটা দেওয়াই আছে, প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল। আচ্ছা, আমরা এই প্রেজেন্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট বা ফিউচার পারফেক্ট যেটাই করি না কেন, অ্যাক্টিভ সেন্টেন্সেই আসলে মূল ভার্বের পাস্ট পার্টিসিপেলটা দেওয়াই থাকে আসলে। তারপরও যেহেতু এটা একটা প্যাসিভের স্ট্রাকচার আমি লিখছি, অতএব এখানে প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল এই কথাটা আমাকে লিখতেই হবে। প্লাস দেখো এখানে এখানে প্রিপোজিশন বা আই এখানে ব্যবহার করা হয়েছে, প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন থাকলে আমরা ব্যবহার করবো, এক্সটেনশন সেন্টেন্সের মধ্যে না থাকলে ব্যবহার করার প্রয়োজন নেই। আচ্ছা, তোমরা তো দেখলে এখন একটা করে সিঙ্গেল একটা করে সাবজেক্ট একটা করে দেখলে। আমি এটা তোমাদের সাবজেক্ট এর আগে কিন্তু আমরা দেখিয়েছিলাম, নাউন ফ্রেজও দেখিয়েছিলাম। তাই এইখানে আমি একটা স্ট্রাকচার মানে এইখানে একটা আমরা যে এক্সাম্পল দিছি, সেই এক্সাম্পলটার মধ্যে আমি এখানে সুন্দরভাবে নাউন ফ্রেজের একটা সাবজেক্ট এখানে করে দিছি। দেখো এখানে সেন্টেন্সটা দেখলেই তোমরা অবশ্যই বুঝতে পারবে। সেন্টেন্সটার মধ্যে লেখা আছে এ ভেরি অনেস্ট ম্যান হ্যাজ, আচ্ছা এখানে আমার মনে হয় একটু ভুল হয়েছে, এখানে হ্যাজ হবে। এ ভেরি অনেস্ট ম্যান হ্যাজ সলভ দ্য প্রবলেম। এ ভেরি অনেস্ট ম্যান হ্যাজ সলভ দ্য প্রবলেম। আচ্ছা, এখন আমরা প্যাসিভ করব। দেখো প্যাসিভ তাহলে কি ধরতে পারছো? তাহলে এখানে সাবজেক্ট কোনটা? পুরাটাই সাবজেক্ট, এ থেকে নিয়ে ম্যান পর্যন্ত পুরাটাই সাবজেক্ট। নাউন ফ্রেজ, আর্টিকেল, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন, আর্টিকেল, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। নাউনটা হেডওয়ার্ড, এটাকে কেন্দ্র করে অনেস্ট বসছে, এটাকে কেন্দ্র করে ভ্যারি বসছে, আর ম্যানটাকে কেন্দ্র করে তো আর্টিকেলটা ব্যবহৃত হয়েছেই। পুরোটাকে এখানে আর্টিকেলটা নির্দেশ করতেছে, তাতে পুরোটাই সাবজেক্ট। অথবা আমাকে যখন এইটা সাবজেক্ট যখন অবজেক্টে পরিণত করতে হবে, তখন এটা পুরোটাই একসাথেই বসবে। আর দেখো এখানে দ্য প্রবলেম হইতেছে অবজেক্ট, অতএব দ্য প্রবলেম এটাকে এখন আমি সাবজেক্ট করব। যেহেতু এটা নাউন, এটা পরিবর্তন করার প্রয়োজন নেই, এটা আমরা সাবজেক্ট হিসেবে নিলাম। তাহলে আমরা এখানে দেখলাম দ্য প্রবলেম এটা একটা সাবজেক্ট হিসেবে এখানে থাকলো। দেখো এখানে দ্য প্রবলেম, এখানে হ্যাজ, এখানে আমরা কি করব, এখানে নতুন একটা আমাদের অক্সিলারি এখানে ব্যবহার হইতেছে বিন। তাহলে দ্য প্রবলেম হ্যাজ বিন, মূল ভার্ব এখানে সলভ, এখানে অ্যাক্টিভ ফর্মের মধ্যেই পাস্ট পার্টিসিপেল ফর্ম দেওয়াই আছে। তো এখানে আর কি করতে হবে না, পাস্ট পার্টিসিপেল নতুন করে তৈরি করার প্রয়োজন। এখানে সলভ দেওয়াই আছে বাই, এখানে আমরা স্ট্রাকচার অনুযায়ী বাই এখানে তাই বসাইছি। এ ভেরি অনেস্ট ম্যান, এখানে দেখো এ ভেরি অনেস্ট ম্যান, এটা একটা নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ পুরাটা নাউন ফ্রেজ হিসেবে অবজেক্ট হিসেবে এখানে বসলো। এই হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী প্যাসিভ করার নিয়ম। এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি পারি, তাহলে আমরা পাস্ট পারফেক্ট টেন্সও পারবো, ফিউচার পারফেক্ট টেন্সও পারবো। পাস্ট পারফেক্ট টেন্স আমরা কীভাবে করবো? হ্যাভ হ্যাজের জায়গায় কি বসে? এই জায়গায় হ্যাভ হ্যাজের জায়গায় এর পরিবর্তে হ্যাড বসে। we have required some slight changes, তাই না? স্লাইড চেঞ্জেস কী করলাম আমরা? হ্যাড করলাম। হ্যাড করলে আমার এইখানে যদি এই জায়গায় আমার এখানে কি হইতো, এ ভেরি অনেস্ট ম্যান হ্যাড সলভ দ্য প্রবলেম। এইটার তখন আমরা প্যাসিভ কীভাবে করতাম, এখানে আমরা করতাম প্যাসিভটা দ্য প্রবলেম হ্যাড বিন সলভড বাই
a very honest man. The problem had been solved by a very honest man. এভাবে আমরা পাস্ট পারফেক্টেরও আমরা প্যাসিভ করতে পারি। এরপরে পাস্ট পারফেক্টের প্যাসিভ হয়ে গেলে আমরা ফিউচার পারফেক্টেরও করতে পারি। ফিউচার পারফেক্ট আমরা কিভাবে করব, আমাদের তোমরা জানো ফিউচার পারফেক্টে আমরা শ্যাল হ্যাভ, উইল হ্যাভ ব্যবহার করে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ এগুলো ব্যবহার করে থাকি। তাহলে শ্যাল হ্যাভ, উইল হ্যাভের সাথে আমাদের কি শুধু বিন বসাইতে হবে। শ্যাল হ্যাভ, উইল হ্যাভের সাথে আমাদের বিন বসাইতে হবে। এই যে কথাগুলো বললাম এগুলো তোমরা বাসায় বারবার প্র্যাকটিস করবে। তোমরা বিভিন্ন বইয়ের বিভিন্ন যে অনুশীলনীগুলো দেওয়া আছে সেখান থেকে তোমরা স্ট্রাকচারগুলো এইখান থেকে দেখবা, প্র্যাকটিস করবা, অনুশীলনীগুলো দেখবা, ওখান থেকে প্র্যাকটিস করবা। এভাবে বাসায় কিছু কাজ করবা, করতে 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 বাদ বাকি এই যে আমি যেমন বললাম যে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিটটা মুখে মুখে আলোচনা করলাম, ফিউচার ইনডিফিনিটটা মুখে আলোচনা করলাম, প্রেজেন্ট কন্টিনিউয়াসটা আমরা এইখানে বললাম, আমরা পাস্ট কন্টিনিউয়াসটা আমরা মুখে মুখে আলোচনা করলাম, ফিউচার কন্টিনিউয়াসটা আমরা মুখে মুখে আলোচনা করলাম। একই জিনিস একটু 19-20 আমরা প্রেজেন্ট পারফেক্টটা এখানে আলোচনা করলাম, পাস্ট পারফেক্ট আমরা এখানে মুখে মুখে আলোচনা করলাম, এবং ফিউচার পারফেক্ট আমরা এখানে মুখে মুখে আলোচনা করলাম। জিনিসটা একই, একটু আমাদের হালকা একটু পরিবর্তন করতে হচ্ছে এক জায়গায়। তাছাড়া যেহেতু জিনিসটা একই, আসলে এই যেগুলো আমরা মুখে মুখে আলোচনা করলাম সেগুলো তোমরা এখন বাসায় প্র্যাকটিস করবা। বিশেষ করে ক্লাস 6 এবং 7-এর যারা আছো তারা বাসায় এগুলো এই যে যেমন পাস্ট ইনডিফিনিটের পাস্ট কন্টিনিউয়াসের পাস্ট পারফেক্টের, ফিউচার ইনডিফিনিটের ফিউচার কন্টিনিউয়াসের ফিউচার পারফেক্টের যেগুলো আছে সেগুলো ওগুলো দেখে দেখে প্র্যাকটিস করবা। আশা করি তোমরা এখান থেকে অনেক উপকৃত হবা, তোমাদের অনেক তোমরা এখান থেকে অনেক লাভবান হবা, তোমরা এটা মনোযোগ দিয়ে প্র্যাকটিস করবা। তো আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে তোমাদের আরও কিছু নিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স ভিত্তিক আরও কিছু নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবাই সুস্বাস্থ্য কামনা করছি।